শীতের বিদায়বেলা, আর এদিকে হাতেও মাত্র দুদিনের ছুটি, সাথে বাজেট ফ্রেন্ডলি কোথাও যেতে চাইছেন। এমনটা হলে বাড়ির পাশের সমুদ্র সৈকত বকখালি থেকে ঘুরে আসতে পারেন। কোথায় থাকবেন, কিভাবে যাবেন, কত খরচ পড়বে, সবটা জানতে পুরো ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার, আমি পিয়ালি আর আপনারা দেখছেন পিয়ালির সাতকাহন। এবারের যাত্রায় আমাদের দুজনের সঙ্গী আমার হাজবেন্ডের অফিস কলিগ শান্তনুদা ও তার ফ্যামিলি। আমরা মধ্যমগ্রাম থেকে সকাল 6:12 হাসনাবাদ লোকাল ধরে শিয়ালদা পৌঁছেছিলাম। শিয়ালদায় আমাদের ট্রেনটা দিয়েছিল 6 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে আমরা এখন সোজা চলেছি সাউথ সেকশনে। এই সাউথ সেকশনে 7:14 নামখানা লোকালটা আমরা আজকে ধরবো, যা এখন 20 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তবে 7:14 এই ট্রেনটি শিয়ালদা থেকে কিন্তু লক্ষ্মীকান্তপুর নামে চলে, যা 8:54 লক্ষ্মীকান্তপুরে পৌঁছায় এবং সেখান থেকে আবার 9:15 এই ট্রেনটি ছেড়ে 10:05 নামখানাতে গিয়ে পৌঁছাবে। যেহেতু আমরা জানুয়ারি মাসের ফার্স্ট উইকেন্ডে গিয়েছিলাম, তাই ট্রেনে কিন্তু ভীষণই ভিড় ছিল, মানে কোনো রকমভাবে বসার সিট প্রথমে পাওয়া যাচ্ছিল না। লক্ষ্মীকান্তপুর আসার আগ দিয়ে আমরা অবশেষে সিট পেয়েছিলাম বসার জন্য। এই যে আমাদের ট্রেনটা লক্ষ্মীকান্তপুর এসে প্রায় 15-20 মিনিট মতো দাঁড়িয়ে এখন আবার রওনা দিল নামখানার উদ্দেশ্যে। যারা রেলপথে গঙ্গাসাগর যাচ্ছেন তাদের কিন্তু কাকদ্বীপ স্টেশন অথবা নামখানা স্টেশনে নেমে ঘাট পারাপার করে যেতে হবে, আর মৌসুমী দ্বীপ যেতে হলেও নামখানা স্টেশনেই নামতে হয়। ফলে বুঝতেই পারছেন ট্রেনে ভিড় হওয়ার কারণটা। ঘড়িতে সময় প্রায় 10:15, অবশেষে আমরা এসে পৌঁছালাম নামখানা স্টেশনে। এই নামখানা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টার থেকে বেরিয়ে সোজা যেতে থাকলাম টোটো বা অটো ধরার জন্য। টিকিট কাউন্টার থেকে বাইরে বেরোতেই প্রচুর টোটো অটো চোখে পড়ল। এখান থেকে মৌসুমী দ্বীপ ও গঙ্গাসাগরের ঘাটে যাওয়ার টোটো অটো পেয়ে যাবেন, সাথে বকখালি যাওয়ার গাড়িও এখান থেকেই পাবেন। তবে এখান থেকে প্রচুর ভাড়া চাইছিল, তাই আমরা এইখান থেকে রাস্তাটা ধরে সোজা হাঁটতে থাকলাম। প্রায় 5 মিনিট মতো হাঁটতেই ঢালাই রাস্তা ধরে মেন রোডে এসে পৌঁছালাম। এখানে যে টোটো অটো দাঁড়িয়ে রয়েছে, এখান থেকেও কিন্তু সব টোটো অটোগুলো আপনারা যেখানে বলবেন নিয়ে যাবে, তবে এখান থেকে ভাড়াটা একটু কম। এখান থেকে বকখালি যেতে আমাদের 250 টাকা ভাড়া নিল। এটা হলো নামখানার হাতানিয়া দোহানিয়া নদীর উপর তৈরি নতুন একটি ব্রিজ। এর আগে আমি কলকাতা থেকে বাই রোড স্কুটিতে করে একসাথে বকখালি এবং গঙ্গাসাগর ঘুরে দেখেছিলাম। সেই ভিডিওতে সমস্ত ছোটোখাটো তথ্য আমি শেয়ার করেছি। আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আগের ভিডিওটার লিঙ্ক দিয়ে দিলাম, চাইলে দেখে নিতে পারেন। আশা করছি ভালো লাগবে। সামনের এই রাস্তাটা থেকে সোজা একদম বকখালি ইকো ক্যাম্পের সামনেই আমাদের টোটোওয়ালা দাদা আমাদেরকে নামিয়ে দিয়েছে। এটাই হলো আমাদের আজকের একদিনের আস্তানা। মেন গেট থেকে প্রবেশ করতে প্রথমেই ডান দিকে পড়বে এই ক্যাম্পের পার্ক বা বকখালি ইকো পার্ক। বাইরে থেকে কোনো পর্যটক যদি এই পার্কে বেড়াতে আসেন, সেক্ষেত্রে টিকিট মূল্য 20 টাকা, তবে এই ক্যাম্পে থাকলে এটি সম্পূর্ণ ফ্রি। বাঁ হাতে যে দুটো গোল মতো বসার ছাউনি করা রয়েছে, এটি হলো বলতে পারেন এই ক্যাম্পের রিসেপশন কাম ওয়েটিং এরিয়া। আর সামনের এটি হলো ক্যাম্পের রান্নাঘর, আর পাশে রয়েছে ক্যাম্পের ছোট্ট একটি দোকান মতো। চেক ইন করতেই হাতে পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্কস, যার রিভিউ যদি দিতে হয় তাহলে আমি 10-এ দেব 4। ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে এখন আমরা চলেছি আমাদের আজকের টেন্টে। 11 এবং 12 এই দুটি আজকের জন্য আমাদের। সামনের নীল রঙের ছোট জাংলি টেন্টগুলি পার পারসন খাওয়া দাওয়া নিয়ে 800 টাকা করে, আর এদিকে সুইস টেন্টগুলি পার পারসন খাওয়া দাওয়া নিয়ে 1300 টাকা করে। সামনের এই টেন্টগুলো সি ফেসিং, একদিকে সমুদ্র আর আরেকদিকে ঝাউবন, সব কিছু মিলিয়ে সুন্দর একটা পরিবেশের মাঝে কিন্তু থাকা যায় এখানে। চলুন তবে এবার টেন্টের ভেতরটা কেমন দেখে নেওয়া যাক। টেন্টের বাইরে দুদিকে দুটো চেয়ার দেওয়া রয়েছে, আর চেনটা খুলে টেন্টের ভিতর ঢুকতেই প্রথমেই রয়েছে রড আয়রনের কুইন সাইজ খাট, আর তার সামনে দেওয়ালে রয়েছে একটা টিভি, একটা জামা কাপড় ঝোলানোর জন্য একটা স্ট্যান্ড রয়েছে, রয়েছে একটা ছোট্ট মতো টি টেবিল, আর রয়েছে একটা ওয়াল হ্যাঙ্গিং ফ্যান, রয়েছে সুন্দর ঝুলন্ত দুটো লাইট আর একটা ডাস্টবিন। মেঝেটা কিন্তু বেশ সুন্দর বাঁধানো রয়েছে, আর সাইডে রয়েছে এসি। তবে এখন শীতকাল বলে আমরা যেহেতু এসি নিইনি, তাই ভাড়া পড়েছে 1300 টাকা, আর এসি সমেত এটার ফেয়ার 1500 টাকা। চলুন এবারে বাথরুমটা একটু দেখে নিই।
সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমে যেটুকু যা দরকার সবটাই কিন্তু রয়েছে, সঙ্গে রয়েছে কিন্তু গিজারও। অবশেষে ঘড়িতে সময় এখন বেলা 12টা 4। আমরা টেন্টে এসে পৌঁছালাম। টেন্টের রুম ট্যুরটা তো আপনাদের সাথে শেয়ার করলামই কেমন কী আছে, তবে টেন্টের ভেতরে কিন্তু কোনো রকম আয়না নেই। বাথরুমের মধ্যে আয়না রয়েছে, ড্রেসিং টেবিলের মতো যদি আপনারা চান সেক্ষেত্রে কিন্তু সেই ব্যবস্থাটা নেই। এই হলো আবার মজার ব্যাপার হলো এখানে একটু জালনাও আছে। এই যে মোটামুটি বেশ ঠিকঠাক, একটা রাত কাটানোর জন্য বেশ ভালো। রুমে ঢুকে ফ্রেশ হয়ে আমরা এখন চলে এসেছি এই ক্যাম্পের পার্কটিতে। ছোটদের জন্য পার্কটি কিন্তু বেশ মজাদার। পার্কে কিছুটা সময় কাটিয়ে এই ক্যাম্পের পিছন দিকের এই গেটটি দিয়ে সোজা সমুদ্র সৈকতে যাওয়া যায়। আমরা চলেছি এখন সেই পথে। তবে বাঁশের সাঁকো দিয়ে কিন্তু এমন উঁচু নিচু এবড়ো খেবড়ো রাস্তা দিয়েই ওই পাড়টাতে আর কি যেতে হবে, ফলে একটু সাবধান। এখানে এসে এতটাই ভালো লাগছে যা সত্যি বলে প্রকাশ করার নয়। সমুদ্র সৈকত অথচ নির্জন নিরিবিলি, জনমানব নেই বললেই চলে। একদিকে ঝাউবন আর একদিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে উইন্ডমিল, সব মিলিয়ে এক অন্যরকম অভিজ্ঞতার সাক্ষী হলাম। দুপুরের খাওয়ার সময় হয়ে যাওয়াতে আমরা চলে আসলাম ক্যাম্পে। লাঞ্চে আছে শুক্তো, আলু পোস্ত, ভেজ ডাল, আলু ভাজা, মাছের কারি, স্যালাড, চাটনি, পাঁপড়, রসগোল্লা। সব মিলিয়ে কিন্তু বেশ জমজমাট আজকের খাওয়া দাওয়া। রান্নার স্বাদও কিন্তু মোটের উপর বেশ ভালো। খাওয়া দাওয়া শেষে দেরি না করে চটপট বেরিয়ে পড়লাম হেনরি আইল্যান্ডের উদ্দেশ্যে। আমরা যে দাদার টোটো করে এখানে এসেছিলাম সেই দাদার ফোন নাম্বারটা লিখে দিয়েছিলাম, তাকেই ফোন করে বিকেলবেলা চললাম বেড়াতে। এই টোটোওয়ালা দাদার নাম্বার এবং নাম আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, চাইলে যোগাযোগ করে নিতে পারেন। কম টাকায় কিন্তু ভালো ঘুরিয়েছেন আমাদের। হেনরি আইল্যান্ড পৌঁছাতে এখানকার টিকিট কাউন্টার থেকে জনপ্রতি 20 টাকা করে টোটো সমেত মোট 5টার টিকিট কেটে নিয়েছিলাম। তারপর নির্দিষ্ট জায়গা পর্যন্ত টোটোটা আমাদের সাথে গিয়েছিল, তারপর সেখান থেকে পায়ে হেঁটেই যেতে হবে সমুদ্রের দর্শনে। এই যে বাইরে দিয়ে বেরিয়ে যে শিকড়গুলো, ওগুলো হচ্ছে ঠেস, মানে গাছটাকে ঠেস দিয়ে রেখেছে। আর যেগুলো যে এরম ভাবে রয়েছে ওগুলো শ্বাসমূল, ওখান দিয়ে শ্বাস নেয়। পাকা ঢালাইয়ের রাস্তার পর এখানে রয়েছে আবার সুন্দর একটা কাঠের ব্রিজ মতো। তবে যেতে যেতে কিছু একটা চোখে পড়লো, হঠাৎই থমকে দাঁড়ালাম। দেখুন তো ভালো করে, আপনার এটাকে দেখে কি মনে হচ্ছে? আপনার যেটা মনে হচ্ছে আমরা প্রথমে সেটাই ভেবেছিলাম, কিন্তু না, পরে যেটা বুঝলাম এটা কোনো একটা মাফলার পরে আছে। এই যে সামনে হেনরি আইল্যান্ড, এত সুন্দর একটা বিচ যা সত্যিই খুব ভালো লেগেছে আমার। আমার এর আগে বাই রোড বকখালির ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে জানবেন আমরা এই হেনরি আইল্যান্ড সমেত বকখালির আরো বেশ কয়েকটি জায়গা ঘুরে দেখেছিলাম। তবে এইবার শুধুমাত্র এই হেনরি আইল্যান্ডেই আসলাম, কারণ এই জায়গাটি আমার বকখালির বেস্ট স্পট বলে মনে হয়েছে। এখানে বেশ কিছুটা সুন্দর সময় কাটিয়ে আমরা ফিরে চলেছি ক্যাম্পের উদ্দেশ্যে। তবে সন্ধে নামার আগে এবারের যাত্রার শেষবারের মতো সমুদ্রের টানে আমরা আবারও চলে আসলাম ক্যাম্পের পাশের সি বিচে। সন্ধ্যাবেলা ক্যাম্পের যেন এক অন্য রূপ, সেজে উঠেছে নানা আলোয় রঙিন হয়ে। প্রত্যেকটা ঘরের সামনে বেশ সুন্দর একটা লাইট দিয়ে কিন্তু সাজানো রয়েছে, যা কিন্তু বেশ ভালো লাগছে।
বিকেলের ঘোরাঘুরির পর এখন পালা সন্ধ্যের টিফিনের, যা হবে মচমচে বেগুনি ও মুড়ি সহযোগে। তবে এক কথায় চপটা কিন্তু অসাধারণ ছিল, যা না বললেই নয়। এখানে বোনফায়ার ও চিকেন বারবিকিউরও ব্যবস্থা আছে। আমরা একটা গোটা চিকেন বারবিকিউ নিয়েছি, যার দাম পড়েছে 650 টাকা। সারাদিনের এত ঘোরাঘুরির পর রাতে এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে আপনাদের সাথে রাতের খাবারের মেনুটা কিন্তু শেয়ার করা হয়নি। ডিনারে ছিল চিকেন কষা, ফ্রাইড রাইস আর একটা মিষ্টি। সুন্দর একটা দিন এখানে কাটানোর পর এখন সময় বাড়ি ফেরার। এখানে চেক আউটের সময় বেলা 11টা। তবে আমরা একটু আগে আগে বেরিয়ে পড়ছি, যেহেতু আমরা সকাল 10টা 25 নাগাদ যে ট্রেনটা আছে সেটা ধরবো। আর এখানে এনাদেরকে আমরা আগের দিনই বলে রেখেছিলাম যে আমরা সকাল সকাল বেরোবো, তাই আজকে আমাদের ব্রেকফাস্টে এনারা দিয়েছেন চা, বিস্কিট, ব্রেড বাটার টোস্ট আর একটা মিষ্টি। যদি আমরা একটু দেরি করে বেরোতাম সেক্ষেত্রে কিন্তু লুচি, তরকারি এবং মিষ্টি ছিল ব্রেকফাস্টে। সব মিলিয়ে একটা দিনের জন্য এই ক্যাম্পে থাকার অভিজ্ঞতা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আপনারা যদি এখানে আসতে চান সেক্ষেত্রে এনাদের যোগাযোগের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, চাইলে সেখান থেকে যোগাযোগ করে নিতে পারেন। দেখা হবে তবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।